না, পৃথিবীর এত যে ইসলামিক কান্ট্রিগুলো আছে যাদের সাথে আমাদের বিজনেস চলে, আমাদের আজও বিজনেস চলে, গালফ কান্ট্রিগুলো আছে বা আমাদের যে অন্যান্য দেশগুলো রয়েছে তাদের সাথে যে আমাদের বিজনেস চলে, তো সেখানে আমাদের সাথে পাকিস্তানের কেন এত শত্রুতা, বা বর্তমানে যে পাকিস্তানের মতধারায় চলে বাংলাদেশের সাথে আমাদের একটা শত্রুতার সম্পর্ক তৈরি হয়েছে কেন? এর পেছনের কাহিনী হচ্ছে এই ডাইরেক্ট অ্যাকশন ডে। কারণ এই সব সময়গুলোতে মোহাম্মদ আলী জিন্নাহ এবং মোহাম্মদ আলী জিন্নাহর যে মুসলিম লীগ এরা একটা ইনজেক্ট করে দিয়েছিল যে পাকিস্তানিদের মেন্টালিটিতে এটা করে যে সারা পৃথিবীর ইসলামের ঠেকা আমরা নিয়ে রেখে দিয়েছি, এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতের সাথে তাদের একটা অশান্তি হয়। এবং কি দুর্ভাগ্যজনক বিষয় যে তাদের কিন্তু অন্যান্য ইসলামিক কান্ট্রিও কিন্তু তাদেরকে সাপোর্ট করে না, ইভেন ইন্ডিয়ান মুসলিমরাও তাদেরকে কিন্তু সাপোর্ট করে না। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রেক্ষাপটাকে বিচার করুন, একটা সাময়িক ঘটনা মানে একটা তৎকালীন ইতিহাসের ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমান এবং ভবিষ্যৎকে ঠিক করতে হয়। কখনো ইতিহাসের ভুলকে বারবার রিপিট করতে নেই। তো আমি আজকে প্রত্যক্ষ সংগ্রাম বা ডাইরেক্ট অ্যাকশন ডে কেন করেছিল এই পয়েন্ট, মানে একদম পয়েন্ট পয়েন্ট তুলে আমি আলোচনা করব। তো সর্বভারতীয় মুসলিম লীগ ও ভারতীয় জাতীয় কংগ্রেস যখন 1940-এর দশকে ভারতের গণপরিষদের দুটি বৃহত্তম রাজনৈতিক দল ছিল, মুসলিম লীগ তখন 1940 খ্রিস্টাব্দের লাহোর প্রস্তাব থেকেই উত্তর পশ্চিম ও পূর্ব ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল সমূহকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠন করার দাবি জানাতে থাকে। ব্রিটিশ রাজের থেকে ভারতীয় নেতৃত্বের হাতে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনার জন্য ভারতে 1946-এর ক্যাবিনেট মিশন একটি ত্রিস্তরীয় পরিকাঠামো প্রস্তাব করেছিল, অর্থাৎ কেন্দ্র, প্রদেশ, গোষ্ঠী ও প্রদেশ। মুসলিম লীগের দাবি পূরণ করার জন্য প্রদেশ গোষ্ঠীও ছিল। মুসলিম লীগ ও কংগ্রেস উভয়ই নীতিগতভাবে কিন্তু ক্যাবিনেট মিশনের পরিকল্পনা গ্রহণ করেছিল। যাই হোক, মুসলিম লীগ সন্দেহ করেছিল যে কংগ্রেসের গ্রহণযোগ্যতা ছিল অবিশ্বাস্য। ফলস্বরূপ মুসলিম লীগ 1946 খ্রিস্টাব্দের জুলাই মাসে পরিকল্পনা থেকে তার চুক্তি প্রত্যাহার করে নিয়েছিল এবং 16ই আগস্ট একটি সাধারণ ধর্মঘট বা হরতাল ঘোষণা করেছিল। ঔপনিবেশিক ভারতে উত্তর, পশ্চিম ও পূর্ব প্রদেশের বাইরে নির্দিষ্ট ভারতীয় মুসলমানদের জন্য পৃথক ভূমি দাবিকে দৃঢ়রূপে ঘোষণা করার জন্য এই ডাইরেক্ট অ্যাকশন ডে আখ্যায়িত করেছিল। প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়ে নিখিল ভারত মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ সেদিন যা যা বলেছিল সেটিই ছিল সবচেয়ে বড় ভয়ঙ্কর। তিনি বলেছিল, হয় বিভক্ত ভারত দেখতে চাই আমি, না হলে ধ্বংসপ্রাপ্ত ভারত দেখতে চাই আমি। এর যদি আরো বিস্তারিত আমরা করি তাহলে এইটা পয়েন্ট, একদম টু দ্য পয়েন্ট বলছি, পয়েন্টগুলোকে খুব ভালো করে মাথায় রাখুন যে 1946 খ্রিস্টাব্দে ব্রিটিশ রাজ্যের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা আন্দোলন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী তখন ক্লেমেন্ট অ্যাটলি ছিলেন এবং ব্রিটিশ রাজের থেকে ভারতীয় নেতৃত্বের হাতে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত চূড়ান্ত করার লক্ষ্যে 3 সদস্যের মন্ত্রিসভা মিশন ভারতে প্রেরণ করেছিলেন। 1946 খ্রিস্টাব্দের 1 মে ভারতের গণপরিষদের দুটি বৃহত্তম রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস এবং অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার পরে এই ক্যাবিনেট মিশন ভারতের নতুন আধিপত্য এবং গঠন প্রক্রিয়া নিয়ে একটি প্রস্তাব দেয়। মুসলিম লীগের উত্তর পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলের স্বায়ত্তশাসিত এবং সার্বভৌম রাষ্ট্রের দাবিতে প্রাদেশিক স্তর এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে প্রদেশ সমূহ নামে একটি নতুন স্তর তৈরি করা হয়েছিল। প্রস্তাবিত ত্রিস্তরীয় পরিকাঠামোর বলা হয় যে কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা, বৈদেশিক বিষয় এবং যোগাযোগের বিষয়গুলি পরিচালনা করবে এবং অন্যান্য সমস্ত ক্ষমতা প্রদেশগুলিকে অর্থাৎ রাজ্যগুলিকে প্রেরণ করা হবে। এক সময়ের কংগ্রেস সদস্য এবং বর্তমানে তৎকালীন সময়ে মুসলিম লীগের নেতা কংগ্রেসের কেন্দ্রীয় সভাপতি মণ্ডলী হিসেবে 16ই জুন ক্যাবিনেট মিশন পরিকল্পনা গ্রহণ করেছিলেন। তবে 10ই জুলাই কংগ্রেস সভাপতি জওয়াহরলাল নেহেরু বোম্বাই সংবাদ সম্মেলন করে ঘোষণা করেন
যদিও কংগ্রেস গণপরিষদে অংশ নিতে রাজি হয়েছে, তবে ক্যাবিনেট মিশন পরিকল্পনাকে উপযুক্ত করতে সংশোধন করার অধিকার সংরক্ষণ করে। তাহলে কেন্দ্রীয় সরকারে হিন্দু আধিপত্যের ভয়ে মুসলিম লীগের রাজনীতিবিদরা জিন্নাহকে তার পূর্বের অনমনীয় অবস্থান ফিরিয়ে নিতে বলেন। জিন্নাহ ব্রিটিশ ক্যাবিনেট মিশনের পরিকল্পনা প্রত্যাখ্যান করে গণপরিষদ বয়কট করার সিদ্ধান্ত নেন। 1946 খ্রিস্টাব্দে জুলাইয়ে জিন্নাহ বোম্বাইয়ের অর্থাৎ বর্তমান মুম্বাইয়ের নিজের বাড়িতে একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি ঘোষণা করেন যে মুসলিম লীগ সংগ্রাম শুরু করার প্রস্তুতি নিচ্ছে এবং তারা একটি পরিকল্পনা তৈরি করেছে। তিনি আরও বলেন যে মুসলমানদের যদি আলাদা পাকিস্তান না দেওয়া হয় তবে তারা সরাসরি পদক্ষেপ বা প্রত্যক্ষ সংগ্রাম অর্থাৎ ডাইরেক্ট অ্যাকশনে নামবে। সুনির্দিষ্ট হবার বিষয়ে জিজ্ঞাসা করা হলে জিন্নাহ জবাব দিয়েছিলেন, কংগ্রেসে যান এবং তাদের পরিকল্পনা জিজ্ঞাসা করুন। যখন তারা আপনাকে তাদের আস্থা নেবে, আমি আপনাকে আমাদের আত্মবিশ্বাস দেখাবো। আপনারা আমাকে কেন হাত গুটিয়ে বসে থাকতে বলছেন? আমরা ঝামেলা করতেই চলেছি। পরের দিন জিন্নাহ 16 আগস্টকে প্রত্যক্ষ সংগ্রাম দিবস হিসেবে ঘোষণা করেন এবং কংগ্রেসকে হুঁশিয়ারি দেন যে আমরা যুদ্ধ চাই। যদি আপনারা যুদ্ধ চান তবে আমরাও যুদ্ধ করতে পিছু পা হব না। আমাদের হয়ে বিভক্ত ভারত অথবা ধ্বংসপ্রাপ্ত ভারত দরকার পড়বে। এইচ.ডি. হাডসন তার গ্রেট ডিভাইড বইতে উল্লেখ করেছেন যে ওয়ার্কিং কমিটি ভারতবর্ষের মুসলমানদেরকে 16 আগস্টকে ডাইরেক্ট অ্যাকশন ডে হিসেবে পালনের আহ্বান জানিয়েছিল। সেদিন লীগের প্রস্তাব ব্যাখ্যা করতে সারা দেশে সভা অনুষ্ঠিত হয়। এই সভা এবং মিছিলগুলি শেষ হয়ে গেলে, যা স্পষ্টতই কেন্দ্রীয় লীগের নেতাদের উদ্দেশ্য ছিল, সাধারণ এবং সীমাবদ্ধ ঝামেলা ছাড়া, বিস্তৃত এবং করুণ ব্যতিক্রম ছাড়া যা ঘটেছিল তা পূর্বে কোনো দিন ঘটেনি। সাম্প্রদায়িক উত্তেজনার পটভূমিতে বিক্ষোভটি কলকাতার ব্যাপক দাঙ্গার সূত্রপাত করেছিল। মাত্র 72 ঘন্টার মধ্যে কলকাতায় 4000 জনের বেশি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছিল এবং 1 লক্ষ জন বাসিন্দা গৃহহীন হয়েছিল। এবং এই হিংস্র দাঙ্গা বিহার, তৎকালীন যুক্তপ্রদেশ অর্থাৎ বর্তমান উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে আরও ধর্মীয় দাঙ্গার সূত্রপাত করেছিল। এই ঘটনাসমূহই শেষ পর্যন্ত ভারত বিভাজন ঘটিয়েছিল এবং ব্রিটিশের চক্রান্তকে চরিতার্থ করেছিল। তো এই ছিল ডাইরেক্ট অ্যাকশন ডের প্রেক্ষাপট এবং এইখান থেকেই শুরু হয়েছিল পাকিস্তানের সমস্ত মুসলিমদের তাবেদারি করা বা তাদের যেন দায়িত্ব নিয়ে নিয়ে যে তাদের যেন বাপ হয়ে গেছে এই মেন্টালিটির গঠনটা। তো এক্স্যাক্টলি এরপরে আসছি অন্যান্য প্রেক্ষাপটগুলো, নোয়াখালী দাঙ্গা বা কলকাতা দাঙ্গার একদম তথ্য সম্বলিত রিসার্চ ওয়ার্ক নিয়ে। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।